শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। আচ্ছা, তবে কি সব সমস্যা মিটে গেল? আন্দোলনের পর সরকার ক্রমশ যা যা পদক্ষেপ নিচ্ছে তা যদি আরও আগে নিত, তাহলে হয়তো এত মানুষের এত ক্ষয়ক্ষতি এবং এত মানুষ আক্রান্ত হতো না। তবে সরকার যে অবশেষে নড়ে চড়ে বসেছে, এতেই সাধারণ জনতার আসল জয়। এক্ষেত্রে আরও একবার প্রমাণ হয়ে গেল, ভুল বা গাফিলতি থাকলে শেষমেশ সাধারণ জনতার কাছে মাথা নোয়াতেই হয় সরকার বা শাসককে। যদিও ইতিহাস বলে, এর আগে নীতিশ কুমার রেলমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পরও কিন্তু ট্রেন দুর্ঘটনা থেমে থাকেনি। তাই প্রশ্ন উঠছে, এরপর কি হবে? শিক্ষামন্ত্রীর পদত্যাগ কি সমগ্র এডুকেশন সিস্টেমকে গোড়া থেকে নির্মূল করতে পারবে? এগুলোর উত্তর এবং কিছু বাস্তব ফ্যাক্ট কিন্তু এখনই আমাদের জানা দরকার এবং এর থেকে কিছু শিক্ষাও নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যাগুলো আর সেইভাবে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। নমস্কার, আপনারা দেখছেন টকটিভ বাংলা। আপনাদের সঙ্গে আমি বৈশাখী। আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম এই আন্দোলনের পিছনে জড়িত বেশ কিছু জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে। যেহেতু আমি মূলত এই বিষয়গুলো নিয়েই বেশি করে কথা বলি, তাই সেই দিকটা তুলে ধরাও আমার দায়িত্ব ছিল। কিন্তু আজকে আমি এই আন্দোলনকে ঘিরে সরকারেরও কিছু ভুল এবং ত্রুটি এবং কিছু কমিউনিকেশন গ্যাপ বা ফল্ট নিয়েও বিশদে আলোচনা করব। তার কারণ আমরা সবাই জানি, এক হাতে কখনোই তালি বাজে না। তাই এক্ষেত্রে দুই পক্ষই সমানভাবে দায়ী। আন্দোলনের পিছনে যেমন বিদেশি শক্তির চক্রান্ত রয়েছে, ঠিক তেমনি সরকারেরও বেশ কিছু বড়সড় গাফিলতিও রয়েছে। আর তা না হলে এই আন্দোলন কখনোই এতটা ছড়িয়ে পড়তে পারতো না, কিংবা আজকে এই ভয়াবহ রূপ নিতে পারতো না। এক্ষেত্রে ভারত সরকারের অন্যতম বড় ভুল হলো কমিউনিকেশনে গ্যাপ রাখা এবং প্রক্রিয়ার মধ্যে কোনো স্বচ্ছতা না রাখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে ছাত্রদের উদ্দেশ্যে যে ভিডিও বার্তাটি দিলেন, ভেবে দেখুন তো, এই বার্তাটি যদি তিনি আরও কদিন আগে দিতেন, যতক্ষণ না আন্দোলনটা এতটা ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল, ঠিক তার আগে যদি তিনি বিষয়টা নিয়ে আরও সিরিয়াসলি অ্যাক্টিভ হতেন, তবে পরিস্থিতি কি এতটা বাড়াবাড়ির পর্যায়ে যেত? আমার অন্তত মনে হয় না। সরকার দীর্ঘদিন চুপ ছিল, আর সরকার এইভাবে চুপ থাকার কারণে বহু ছাত্রছাত্রীর সেন্টিমেন্টে বা আবেগে আরও বেশি করে আঘাত লেগেছে। এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, শরীরে কোনো রোগ হলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব আইডেন্টিফাই করে চিকিৎসা করা যায় ততই মঙ্গল, তাই কি না? আপনার শরীরে রোগ দিনের পর দিন বাসা বাঁধতে থাকবে, আপনি কোনো কেয়ারই করবেন না, আর একদিন সেটা যখন লাস্ট স্টেজে গিয়ে দাঁড়াবে, তখন চিকিৎসা করতে যাবেন। তখন কি আদৌ সেই রোগ নিরাময় করা সম্ভব? ভেবে দেখুন একবার। মানছি, সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করছে, কিন্তু সেই কাজের ক্ল্যারিটি বা স্পষ্টতা কোথায়? মানুষের যেটা দরকার, যেটা চাহিদা, যেটা পূরণ করতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন বা কতটা কাজ এগোলো, সেটা তো স্পষ্ট করে আপনাদেরকেই জানাতে হবে সাধারণ মানুষকে। নয়তো বেশিরভাগ মানুষই তো সেই ঘোলা জলে মাছ ধরতে যাবে। দেখুন, এই ঘটনাটা শুরু হয়েছিল নিট পরীক্ষার পেপার লিক দিয়ে, কিন্তু আস্তে আস্তে আন্দোলনের মূল মোটিভ কিন্তু অন্যদিকে ঘুরে গেছে। আর এই সুযোগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ সিদ্ধি করতে দেশের তরুণ প্রজন্মকে আরো বেশি করে উস্কে দিয়েছে। আর তারপর তো বৈদেশিক ষড়যন্ত্র রয়েছে আগুনে ঘি ডালার মতো। এর মধ্যে এমন অনেক সাধারণ ছাত্রছাত্রীরা রয়েছে যারা হয়তো কিছু না বুঝে স্রেফ ম্যানিপুলেট হয়ে আন্দোলনে যোগ দিয়েছে এবং পুলিশের হাতে মারও খেয়েছে। আবার যারা মূল এজেন্ডা নিয়ে কথা বলতে চেয়েছে, তাদেরকেও আক্রমণ করা হয়েছে, এমনকি কর্তব্যরত সাংবাদিকদের ওপর মারধরও চালানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্রোটেস্টের অর্থ কি শুধুই মারের বদলে পাল্টা মার? এটাই কি সমাধান? এই অরাজকতা এবং বিশৃঙ্খলা দিয়ে কি আদৌ সিস্টেম বদলানো সম্ভব? দেখুন, এখানে আমাদেরকে বুঝতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্সের গুরুত্ব সম্পর্কে, যার মূল অর্থ হলো নিজের মানসিক অবস্থা ও আবেগকে বুঝে নিয়ন্ত্রণে রাখা। হুট করে এমন কিছু না বলা বা না করা যা অনর্থক চাপ ও উত্তেজনা তৈরি করে। আর প্রশাসনের ক্ষেত্রে এর অর্থ হলো সাধারণ মানুষ বা কর্মীদের অহেতুক বিরক্ত না করা। আর রাজনৈতিক বা সরকারের ক্ষেত্রে অর্থ হলো যে অংশটা ক্ষুব্ধ হতে পারে এই ভেবে তাদের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকা। আপনাদের বোঝার সুবিধার্থে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত জিকে কেন্দ্র করে দুটো ঘটনার উদাহরণ দিচ্ছি। দেখুন, বিচার ব্যবস্থাকে আমরা প্রায় সকলেই সম্মান করি, কিন্তু এই আন্দোলনের পটভূমি তো একদিনে তৈরি হয়নি। এর পিছনে বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ রয়েছে। একের পর এক পেপার লিক,
এসএসসি, ইউজিসি, নিট পরীক্ষা তো স্রেফ একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে। দেখুন, সাধারণ মানুষ যখন ক্ষুব্ধ হয় তারা আলাদাভাবে কিছু দেখে না বা লজিক দিয়ে মাথা খাটায় না। তাদের মনে একটাই ধারণা তৈরি হয়, প্রশ্ন ফাঁস হচ্ছে আর সরকার হাত গুটিয়ে বসে আছে। তার উপর নিট 2026কে কেন্দ্র করে প্রায় 20 জন পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা পরিস্থিতিকে আরও মর্মান্তিক ও ভয়াবহ করে তুলেছে এক্ষেত্রে। এবার দেখুন, ককরোচ জনতা পার্টি বা সিজেপির সাথে কিন্তু নিট পরীক্ষার সরাসরি কোনো প্রাথমিক সম্পর্কও ছিল না, কিন্তু আমলাতন্ত্র ও প্রশাসনের ভুলের কারণে কিভাবে পরিস্থিতি বিগড়ে গেল তা একবার লক্ষ্য করুন। 1.5-2 মাস আগে সুপ্রিম কোর্টে এক পিটিশনের শুনানির সময় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলে বসেন, দেশে অনেক তরুণ রয়েছে যারা কোনো কাজ করার যোগ্য নয় এবং চাকরি করার দক্ষতা না থাকায় তারা অ্যাক্টিভিস্ট হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে এবং একই সাথে তিনি তাদের প্যারাসাইট বা পরজীবী এবং ককরোচ বলে আখ্যা দেয়। ভাবুন তো, এই বক্তব্যটা যদি না আসতো তবে হয়তো ককরোচ জনতা পার্টির জন্মই হতো না। শীর্ষ পদে থাকা একজন মানুষের মুখ থেকে বের হওয়া একটা শব্দ কত বড় বিপদের কারণ হতে পারে তা ভেবে দেখুন। তিনি ককরোচ শব্দটা ব্যবহার করার পর মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এরপর অভিজিৎ দীপকে নামক এক যুবক আমেরিকা থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খোলেন এবং দেখতে দেখতে প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ তাকে ফলো করা শুরু করে। বিগত 12 বছরে কৃষক আন্দোলন ছাড়া এত বড় আন্দোলন দানা বাঁধেনি এর আগে। যন্তর মন্তরে কেবল নিট পরীক্ষার্থীরাই ছিল না, ক্ষুব্ধ সমাজের নানা স্তরে মানুষ সেখানে জড়ো হয়েছিল। অথচ মূল 3 থেকে 4 জন নেতার কেউই নিট পরীক্ষার্থী নন, আর এই সব কিছুর সূচনা হয়েছিল এই একটা মন্তব্য থেকে। তবে এত বড় ঘটনার পরেও কি কোনো শিক্ষা নেওয়া হয়েছিল? উত্তর না। যন্তর মন্তরের লাঠিচার্জের পর যখন সুপ্রিম কোর্টে তদন্তের দাবিতে পিটিশন জমা দেওয়া হলো, তখন সিজিআই এর নেতৃত্বাধীন বেঞ্চ আইনিভাবে হয়তো বলতেই পারতেন বিষয়টা দিল্লি হাইকোর্টে নিয়ে যান, কিন্তু তার বদলে সেখানে বলা হলো ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম, মানে আমাদের সময় নষ্ট করবেন না। আর তা আগুনে যেন আরও ঘি ঢেলে দিল। যদিও পুরো বাক্যটা ছিল আমাদের সময় নষ্ট করবেন না, আপনাদের সময় আমাদের চেয়েও অনেক বেশি মূল্যবান। কিন্তু দেশে যখন ছাত্ররা মার খাচ্ছে তখন সময় নষ্ট করবেন না শব্দটাই যেন জনগণের আবেগে চরমভাবে আঘাত হানল। আর এটাকেই বলে ইমোশনাল ইন্টেলিজেন্সের মারাত্মকভাবে অভাব। অন্যদিকে সরকারের ব্যর্থতা হলো তারা জনগণের অসন্তোষের মাত্রা অনুমান বা আন্দাজ করতে পারেনি। দেখুন, আমাদের কাছে আইবি তথা ইন্টেলিজেন্স ব্যুরোর মতো সিস্টেম না থাকা সত্ত্বেও আমরা কানাকড়ি বুঝতেও পেরেছিলাম যন্তর মন্তরে কত বড় ভিড় হতে পারে। অথচ সমস্ত তথ্য থাকা সত্ত্বেও সরকার এটা বুঝতে ব্যর্থ হয়েছে যে এই আন্দোলনের গতিবেগ কতটা দূর পর্যন্ত যেতে পারে। শিক্ষার্থীরা তো এই দেশেরই সন্তান। অতীতেও রেল দুর্ঘটনার পর রেলমন্ত্রীদের পদত্যাগের নজির রয়েছে। তাই বড় যুদ্ধ জেতার জন্য কিছু সময় হলেও একটু হলেও পিছু হটা ইমোশনাল ইন্টেলিজেন্সের পরিচয়। এক্ষেত্রে একটু নমনীয় হলে তরুণ সমাজের কাছে ইতিবাচক বার্তাই যাবে যে সরকার তাদের কথা শোনে। এবার আসি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রসঙ্গে। দেখুন, প্রতিবাদ করা আপনাদের অধিকার, যা বিজেপি বা কোনো সরকার দেয়নি, দিয়েছে ভারতের সংবিধান। কিন্তু এক্ষেত্রে তরুণ প্রজন্মকেও কিছু বাস্তবতা বোঝা দরকার। যেমন, 1, নেতা বা সরকার বদলালেই কি সব ঠিক হবে? কিচ্ছু বদলাবে না, কারণ সমস্যাটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নয়, সমস্যাটা সিস্টেমে। নীতিশ কুমার রেলমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পরও কিন্তু ট্রেন দুর্ঘটনা থেমে থাকেনি। তাই পদত্যাগের পলিটিক্যাল স্টান্ট না চেয়ে পরীক্ষা পদ্ধতি সুরক্ষিত করার প্রসেস বা প্রযুক্তিগত সংস্কারের দাবি তুলুন, তা আরও বেশি করে কাজে দেবে। 2, রাজনৈতিক দলগুলোকে মাঝখানে আনবেন না। রাজনৈতিক নেতাদের টেনে এনে আপনারা আন্দোলনের মোরাল অথরিটি বা নৈতিক ভিত্তিকে নষ্ট করে দিয়েছে। যেসব রাজনৈতিক নেতারা আসছে তাদের পরিবারের কেউই হয়তো নিটের পুরো নামও জানে না, তারা স্রেফ সুযোগ সন্ধানী। তারা আপনাদেরকে ঢাল বানিয়ে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চাইছে, আর কিচ্ছু না। 3, সহিংসতা থেকে দূরে থাকুন। যন্তর মন্তরে OROP আন্দোলনের সময়ও হাজার হাজার প্রাক্তন সেনা ছিলেন, কিন্তু সেখানে একটা সাইকেলও ভাঙা হয়নি। অথচ আপনাদের আন্দোলনে কিছু অসামাজিক উপাদান পুলিশের ওপর চড়াও হয়েছে। আধা সামরিক ও পুলিশ কর্মীরা আহত হয়েছেন এর ফলে। মনে রাখবেন, সিসিটিভি ও ফরেন্সিক টিম দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। নেতারা কেস খেলে তাদের লিগ্যাল টিম বাঁচিয়ে দেবে, কিন্তু আপনাদের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, তখন কিন্তু কাউকেই পাশে পাবেন না।
4, সেলিব্রিটিদের অন্ধভাবে অনুসরণ করা বন্ধ করুন। বলিউড সেলিব্রিটিরা ভিডিও বানাচ্ছে বলে লাফালে চলবে না। শাহিনবাগের সময়ও ফারহান আখতারকে সিএএ নিয়ে প্রশ্ন করলে তিনি কিছুই বলতে পারেননি, শুধু বলেছিলেন এত মানুষ নেমেছে যখন তারা তো বোকা নয়, আর এটাকেই বলে অন্ধ অনুসরণ। এবং 5, ছেলে মানুষের দাবি বন্ধ করুন। যেমন জেপি নাড্ডার সাথে দেখা করতে গিয়ে ফোন জমা রাখা হয়েছে বা অপেক্ষা করানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করাটাও একটা ছেলে মানুষই। সংসদে অধিবেশন চলাকালীন হুট করে কেউ ফাঁকা হয়ে বসে থাকবেন না, তাই রিল বা সোশ্যাল মিডিয়ার চক্করে পড়ে মূল উদ্দেশ্য নষ্ট করবেন না। এবার আসল ভূ রাজনৈতিক খেলাটাও বুঝুন। আন্দোলন দিল্লিতে ককরোচ জনতা পার্টি আর নিট নিয়ে সরগরম, আর ঠিক এই সুযোগে পাঞ্জাব হরিয়ানা থেকে কৃষকদের আবার দিল্লির অভিমুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা চলছে। উদ্দেশ্য কি? দিল্লিকে চারদিক থেকে অবরুদ্ধ বা সিজ করা, ঠিক যেমনটা আমরা বাংলাদেশে দেখেছিলাম। বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার দিয়ে, কিন্তু সেটাকে হাইজ্যাক করে শেষ পর্যন্ত সরকার পতন ঘটানো হয়েছিল। আর তারপর সেখানে কি হয়েছে এবং সেই দেশের অবস্থা এখন ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে তা এখন আমরা প্রায় কম বেশি সকলেই জানি। আর ভারতেও ঠিক একই ব্লুপ্রিন্ট কার্যকর করার চেষ্টা চলছে বহুদিন ধরেই। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগে যদি দিল্লির রাজপথে অরাজকতা ও রক্তপাতের ছবি ভেসে ওঠে, তবে তা বিশ্ব মঞ্চে ভারতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। সিআইএ বা পশ্চিমা যেসব সংস্থা ভারতে একটা শক্তিশালী ও স্থিতিশীল সরকার দেখতে চায় না, তারা এই আন্দোলনের ফল্ট লাইন বা ফাটলগুলোতে ইন্ধন ও অর্থ যোগায় বেশি করে। তবে দেখুন, কৃষকের এমএসপির দাবি বিবেচনাযোগ্য হতেও পারে, কিন্তু ঠিক এই সময় কেন ছাত্র আন্দোলনের সাথে কৃষক আন্দোলনকে মেলানোর চেষ্টা চলছে? হরিয়ানা সরকার ও দিল্লি পুলিশ এই কারণেই সীমান্তে কড়া ব্যারিকেড তৈরিও করেছে, যাতে দুটো আন্দোলন একসাথে মিশে গিয়ে চরম আইন শৃঙ্খলা সংকট তৈরি করতে না পারে। তাই সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন, আবেগপ্রবণ না হয়ে তার পিছনের পুরো জিওপলিটিক্যাল প্রেক্ষাপটটা বুঝুন। আমাদের ভারতের গোয়েন্দা সংস্থাগুলো দিনরাত কাজ করে চলেছে যাতে ভারতের মাটিতে কোনোভাবেই বাংলাদেশ মডেল সফল হতে না পারে। আর ছাত্রছাত্রীদের আন্দোলন যদি অহিংস, গঠনমূলক এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে, তবেই দেশের প্রতিটা সচেতন নাগরিক আপনাদের পাশে গিয়ে থাকবে। কিন্তু যদি এতে নৈরাজ্য ছড়ায়, তবে তা কেবল রাজনৈতিক দলগুলোর স্বার্থ মেটাবে, তাতে আপনাদের কোনো লাভ হবে না। তাই সিদ্ধান্ত অবশ্যই এখন আপনারই হাতে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকটিভ বাংলায়। ধন্যবাদ।